ভয়েস কি জি ক্লিয়ার? শুনতে জি পাচ্ছেন ম্যাম, তো না? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে ঠিক আছে। পাচ্ছি ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের আজকের মডিউলটা হচ্ছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস, যেটার পিডিএফ অলরেডি আমি গ্রুপে আপনাদেরকে গত সেশনের মডিউলের সাথে দিয়ে দিয়েছি, যেন অ্যাটলিস্ট আপনারা ইন অ্যাডভান্স হচ্ছে নিয়ে রাখতে পারেন। তো দেখলেন তাহলে আপনাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই মডিউলের আমি লার্নিং আউটকামে গেলাম না। লার্নিং আউটকামের থেকে আমি ডিরেক্ট হচ্ছে ইয়েতে চলে যাচ্ছি, পয়েন্টে চলে যাচ্ছি। প্রথম যে আমাদের টপিকটা থাকবে এই মডিউল থেকে। আচ্ছা, এই মডিউলটা প্রথমে কিসের উপর এটা একটু একটু এক্সপ্লেন করে দিই, তাহলে লার্নিং আউটকাম গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম, রেকর্ডিংটা অন করার নাই মনে হয়। থ্যাংক ইউ স্যার। আমাদের এই মডিউলটা হচ্ছে আমাদের যে সিবিএলএমটা আছে, ঠিক আছে, আমাদের যে রিসোর্স গুলো সিবিএলএম বলেন, সিএস বলেন, সিবিসি বলেন, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, এই যে রিসোর্সেস মেটেরিয়ালস যেগুলো আছে এগুলোকে কিভাবে ডিজাইন করতে হয়, আর কিভাবে হচ্ছে যেগুলো কিনা অলরেডি রেডি থাকবে, অর্থাৎ প্রিপেয়ার করা থাকে ম্যাক্সিমাম সিএস, সেগুলোকে কিভাবে হচ্ছে মানে মডিফাই করে আমরা আরো বেটার বা আরো কিছু এডিশনাল অ্যাড করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই মডিউলের যখন কিনা এই মডিউলটা আমরা শেষ করব তখন এই বিষয়গুলো আমাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তখন এই জিনিসগুলো শিখতে পারবো। আর আপনাদের এই মডিউল থেকে যে এভিডেন্সটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস, যেটা আপনাদের এভিডেন্স সবার শেষ হলে আহ এ পর্যন্ত করা সব এভিডেন্স গুলো যখন কিনা শেষ হবে তখন হচ্ছে আমি আপনাদের সেশন প্ল্যান আর সিবিএলএম এই দুইটা জিনিস হচ্ছে বুঝিয়ে দিব এবং সাথে সাথে আপনারা সেটা করে ফেলবেন। ঠিক আছে? সো আজকে আমি একটা আপডেট নিব সবার এভিডেন্সের। তো এখন হচ্ছে আগে আমরা শুরু করি। সবাই একটু কাইন্ডলি আপনাদের ইয়েটা মিউট রাখবেন। আজকে আমাদের সেশনের প্রথম যে টপিকটা, আমাদের এই ইউনিটের প্রথম যে টপিকটা থাকবে সে টপিকটা হচ্ছে সিএস। অলরেডি বলেছি যে এই মডিউলটাতে যে বিষয়গুলো আমরা পাবো তা হচ্ছে আমাদের এক্সিস্টিং এবং হচ্ছে কারেন্ট যে রিসোর্সগুলো আছে সেগুলোকে, যেগুলো কিনা থাকবে সেগুলোকে কিভাবে মডিফাই করা লাগে এবং কিভাবে হচ্ছে তৈরি করা লাগে হচ্ছে আমাদের রিসোর্স গুলো, রিসোর্স এবং লার্নিং মেটেরিয়ালস গুলো কিভাবে হচ্ছে আমরা প্রস্তুত করে থাকি, ডিজাইন করে থাকি যেটাকে বলে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের সিএস। এখানে সিএস অলরেডি আমরা সবাই জানি, আমি আজকে আবারও সিএস বলছি। সিএসটা আমি পুরো এক্সপ্লেন করবো ডিটেলসে, যারা নতুন এসেছেন তারাও আজকে বুঝে নেবেন, যারা এর আগে প্রিভিয়াস সেশনগুলোতে অলরেডি ক্লিয়ার ছিলেন আজকে আপনাদের আর একটু পলিশ হয়ে যাচ্ছে, বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বলতে পারেন হচ্ছে যে সিএসটা আপনাদের জন্য আজকে আরেকবার হচ্ছে আপনাদেরকে একটু মনে করিয়ে দেয়া যে আমাদের সিএসটা বলতে এখানে কি বোঝানো হচ্ছে। সিএসটা নিশ্চয়ই আমরা জানি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা কি আমাদের জন্য একটা সিলেবাস। এই সিলেবাসটা কারা তৈরি করে থাকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সন যারা, তারা তৈরি করে থাকে। আচ্ছা, কেন? কারণ হচ্ছে কি আমরা বিভিন্ন অকুপেশনের এখানে সবাই আছি না, অর্থাৎ বিভিন্ন সেক্টর, বিভিন্ন অকুপেশনের সবাই তো এখানে। এখন ওই বিভিন্ন অকুপেশনের ক্ষেত্রে ওখানকার মানে প্রত্যেকটা অকুপেশনের যে এক্সপার্ট যারা থাকবে, যারা কিনা হচ্ছে অলরেডি এটার উপরে তাদের হচ্ছে এক্সপার্টিসটা আছে, প্লাস হচ্ছে যেখানে অলরেডি আমাদের মার্কেটে, জব মার্কেটে এগুলো নিয়ে কাজ হচ্ছে, সেখান থেকে হচ্ছে যারা কিনা আসবে তাদেরকে বলা হয় হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সন। অর্থাৎ যখন কিনা মার্কেট প্লেসে এই জবের ভ্যালিউ থাকবে, ডিমান্ড থাকবে, তখনই কিন্তু একটা সিএস তৈরি করা হয়। জব প্লেসে যদি এটার কোনো রকম কি বলে, জব প্লেসে যদি আমাদের এটার কোনো রকম মার্কেট না থাকে, অর্থাৎ যে সিএস গুলো আমাদের তৈরি করা হয় এগুলোর যদি হচ্ছে কোনো রকম জবের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আমাদের এই সিএস তৈরি করে কোনো কিছু হবে না। যখন ডিমান্ড থাকবে তখনই হচ্ছে সিএসটা তৈরি করা হবে এবং সেই সিএসটা তৈরি করবে ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রির যে পার্সনরা থাকবে যারা কিনা হচ্ছে এই বিষয়ে দক্ষ, অর্থাৎ
স্পেসিফিক কোনো অকুপেশনে দক্ষ, যেমন ইআইএম এর ক্ষেত্রে যে আসবে সে ডেফিনেটলি হচ্ছে ওই ইলেকট্রিক্যালের উপরে, ইলেকট্রিক্যাল কোনো ইঞ্জিনিয়ার হবে, বা হচ্ছে ওই ইলেকট্রিকের উপরে হচ্ছে যে তারা প্রতিনিয়ত কাজ করছে, বিভিন্ন প্লান্টে কাজ করছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কাজ করছে। সোলারের যারা আছেন তারাও বিভিন্ন প্লান্টে কাজ করছে, ঠিক আছে, প্লাম্বিং এর যারা আছে তারাও কিন্তু হচ্ছে কাজ করছে। তো তাদের ওখান থেকে যারা কিনা হচ্ছে খুব এক্সপার্ট লেভেলের লোকজন, তারা আসবে হচ্ছে এই সিএসটা তৈরি করার জন্য। কেন? কারণ তারাই একমাত্র এই ডিমান্ডটা বুঝবে, যে মার্কেটের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী ইসিএস এ কোন কোন কাজগুলো কি কি স্ট্যান্ডার্ড অনুযায়ী করা লাগবে, সেটার জন্য তাদেরকে ডাকা হচ্ছে যেন তারা আমাদের এই সিলেবাসটা তৈরি করে। তো যখন এই সিলেবাসটা আমরা তৈরি করে থাকি, তো দ্যাট মিনস হচ্ছে কি, এটা আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডকে ফোকাস করা হয়, যে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কি, অর্থাৎ যখন জব প্লেসে যেভাবে কাজ করা হচ্ছে, যে স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা ওয়ার্ক প্লেসে কাজ করব। আমরা তো বেসিক্যালি এখানে সবাই কিন্তু অকুপেশনের উপরেই কিন্তু সবার মানে ওই রিলেটেডই কিন্তু আমরা জবগুলো হচ্ছে করছি, তাই না? আমাদের কিন্তু সহজ ভাষায় হচ্ছে আমরা কিন্তু যেখানে কাজ করছি ওটাকে আমাদের জব প্লেস। তো ওই জব প্লেসে যে স্ট্যান্ডার্ডটা ফলো করে কাজ হবে ওটা নিশ্চয়ই আমরা অনেকে জানি না। তো ওইটা শেখানোর জন্য ওই স্ট্যান্ডার্ড ফলো করেই যেন সিএস গুলো তৈরি করা হয়, যেন পরবর্তীতে যে ট্রেনিং গুলো দেওয়া হবে, যারা কিনা পরবর্তীতে এই জব প্লেসে যেই কাজ করবে, এই জবের জায়গাগুলোতে তারাই কাজ করবে এসে, তাহলে তারা যেন সেই স্ট্যান্ডার্ডটা বুঝে, সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে কাজ করে। এখানে ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই। সবাই সেলাই মেশিনের কাজ জানে, রাইট? আমি যখন কিনা হচ্ছে একদম অনেক বছর আগে, 7-8 বছর আগে আমি ইয়েতে কাজ করতাম, আমি একটা এনজিওতে কাজ করতাম। ওখানে যে ট্রেনার ছিল এসএমও, এসএমও তো নিশ্চয়ই আমরা সবাই বুঝি, সুইং মেশিন অপারেশন যেটা। উনি কিন্তু কোনো রকম প্রফেশনালি কোনো রকম কোর্স করা বা কোনো কিছু না, সে হচ্ছে শুধুমাত্র ওই যে সেলাইয়ের কাজটা সে ভালোভাবে জানে সেলাই মেশিনে। তো সে তখন হচ্ছে বিভিন্ন, আমাদের যে একটা প্রজেক্ট ছিল সে প্রজেক্টের যে এসএমওর যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা হচ্ছে সে দিত। যেহেতু সে কাজ জানতো সেজন্য সে ট্রেনিংটা দিতে পারতো, কিন্তু তার কিন্তু কোনো রকম কোনো সার্টিফিকেট ছিল না। এখন কতটা আপডেট হয়েছে দেখেন, যে ওই এসএমওর উপরেই এখন কিন্তু সিএস আছে, ওই এসএমওর উপরেই কিন্তু সিএস তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড যেটা কিনা গার্মেন্টস যারা কাজ করে তারা সেই স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করছে। তো এখন যখন কিনা ইন্ডাস্ট্রিতে ওই গার্মেন্টসের কাজের যে একটা ডিমান্ড আছে, ওই ডিমান্ডের থ্রুতে কি তৈরি করা হলো, এসএমওর এই সিএস তৈরি করা হলো। এসএমওর এই সিএস যখন তৈরি করা হলো, ম্যাডাম আমি আমি যদি একটু বলি, যেহেতু আমি সিএসএস ছিলাম না মানে আগের মানে পূর্বের ক্লাসগুলোতে, স্যার আমি বলুন। মানে আপনার আপনি যেহেতু মানে যতটুকু আপনি বুঝালেন এই এতটুকু থেকে যদি আমি একটু মানে এক্সপ্লেন করি তাহলে যদি আমার জড়তাটা কাটে আর কি। বলুন স্যার, সমস্যা নেই। আচ্ছা, মানে আমরা যতটুকু বুঝি যে একটা পাঠ্যসূচি বই আলোকে যেভাবে সাজাতে, অর্থাৎ যে কারিকুলাম আকারে বা ডিপার্টমেন্ট অনুযায়ী যে যে সিএস সাজানোর জন্য যে যে ডিপার্টমেন্টের যে যে অভিজ্ঞ যারা, তাদেরকে দিয়ে যে পাঠ্যসূচিটা সাজানো হয়, মূলত সিএস হচ্ছে এটাই। হ্যাঁ, কারেক্ট, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি ওইটাই হচ্ছে এক্সাম্পল আকারে বোঝাচ্ছি, যে যখন কিনা হচ্ছে ওই যে মার্কেট ডিমান্ড অনুযায়ী যখন কিনা এই এসএমও ট্রেনারদেরই লাগবে, তো তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কি, যেহেতু আরএমজি সেক্টরে বা গার্মেন্টস গুলোতে তারাই কাজ করবে, তো তাদেরকে ট্রেন আপ করার জন্য কি এই এসএমও সিএস তৈরি করা হয়। তো এসএমও সিএসটা যখন তৈরি করা হয়, এই ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়, কোন স্ট্যান্ডার্ডটা, যেটা কিনা গার্মেন্টস এর আরএমজি সেক্টর গুলোতে হচ্ছে ফলো করা হচ্ছে। তাহলে কি হবে, এখন যখন কেউ এসএম এর উপরে কোনো আরটিও মানে রেগুলার ব্যাচ বা হচ্ছে আরপিএল করবে, তার মানে হচ্ছে তারা কিন্তু কাজ জানে, আপনি তাদেরকে কাজ শেখাচ্ছেন না, আপনি তাদেরকে কি করছেন, ওই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছেন। এখন যদি আরপিএল এর জন্য কেউ আসে, সে কিন্তু কাজটা জানে, আপনি তাকে সেলাই মেশিনের কাজ শেখাচ্ছেন না, আপনি তাকে শেখাচ্ছেন ওই 2 দিনের ওরিয়েন্টেশনে
যে মনে করে যে গ্রাফিক্স আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছে হচ্ছে এটা এভাবে ইন্টারমিডিয়েটে কাজ হয়, পড়তেছে আপনি তো কাজ তো অলরেডি কেন জানেন, পড়তেছে কিসের জাস্ট সাথে পড়তেছে স্ট্যান্ডার্ড কোর্স অনুযায়ী করতেছে যে এখানে দুইটা তিনটা জিনিস হচ্ছে এডিশনাল আছে, বা যে হ্যাঁ এডিশনাল স্টেপগুলো আছে হচ্ছে যে আমরা কাজ শুরু করার আগে কি করব, কাজ শুরু করার পরে কি করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে ওই 2 দিনে, এবং তারপরে যে তাহলে হচ্ছে ফিজিক্সের স্যার নাকি আপনি আরপিএল এর সার্টিফিকেটটাও নিচ্ছেন অ্যাসেসমেন্টে বসার পরে। ঠিক আছে, তাকে কিন্তু কোনো রকম যারা কিনা আরপিএল করছে তাদেরকে কিন্তু কোনো রকম ট্রেনিং দেওয়া হচ্ছে না, তারা কাজ জানে বলেই কিন্তু এসেছে। আর যাদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন, আর যাদের কি জন্য এই জানে আমি সিএসটা তৈরি এই করা হয়েছে, তাদেরকে যখন শেখাচ্ছেন তখন তাই না অবশ্যই ইসলাম সেই বুঝলাম না ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী শেখানো হচ্ছে। কেন? কারণ তারা এখান থেকে করবে শিখে বের হয়ে যে ওই যদি গার্মেন্টস গুলোতে তারাই কাজ করবে, সো হ্যাঁ তাদের যে জন্য এই মেন স্ট্যান্ডার্ডটা কথা বোঝা দুইটা এবং তিনটা জানা দিবা বেশি জরুরি। সেরকম ভাবেই হচ্ছে আমাদের এই তো একটা একটা দিবা মানে বুঝছো এই এটা সিএস ভালোই গুলো তো তৈরি করা হয়। এখন ম্যাম পড়াই ভালো কিন্তু ম্যাম হচ্ছে অনেক কড়া কম ইসিএস এর মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো থাকে, যেটা প্রিভিয়াস তারপরে ম্যাম সেশনে বলতে মারা আপনারা খায় পেয়েছেন, যারা নতুন এখনো পর্যন্ত পাননি তারা এখন একটু নতুন করে শুনবেন। সিএস এর প্রথম জিনিস হচ্ছে আহ, আমাদের 9টা কম্পোনেন্ট আছে, রাইট? আমি চাই হচ্ছে হুম প্রিভিয়াস সেশনে যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ একজন আজকে 9টা কম্পোনেন্ট আমাকে একটু বলবেন, কেউ একজন প্লিজ। আমাদের সিএস এর প্রিভিয়াস 9টা সেশনে কোন কম্পোনেন্ট টিচার কি নিয়োগ কি? নাই কোন কোন সাবজেক্ট এটা ওই কোনো টিচার নিয়োগ হয়নি ওরা নিবে যখন টিচার নিয়োগ আমার হবে কি তখন নিবে ডাক দেওয়া লাগবে সবাইকে? টিবিএ না কোনো টিচার আই নিয়োগ থিঙ্ক নাই কেউ একজন, হ্যাঁ স্যার বলেন প্লিজ, যে আনমিউট করেছেন। Unit code, গুড। unit title, unit description, হুম nominal hour, হুম element of competency, হুম performance criteria, range of variable, evidence guide, আর accreditation requirement. ভেরি গুড স্যার, থ্যাংক ইউ স্যার। এখন যেহেতু অলরেডি স্যার হচ্ছে একটু রিভিউ করে দিয়েছে, আমি যেটা করি একটা সিএস একটু ওপেন করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে সিএস কোনটা, যারা নতুন আছেন আর কি, এটা তাদের জন্য। এটা আমি যে কোনো একটা সিএস ওপেন করেছি। সো জাস্ট হচ্ছে যে স্যার অলরেডি 9টা কম্পোনেন্ট যে বলেছে, আর নতুন যারা আছেন কালকে তাদের শুরু জন্য কালকে এটা। থেকে শুরু এই হচ্ছে আমাদের একটা সিএস, হ্যাঁ কালকে কি একটা বার সিএস, একটা ইউনিট বলে থাকি আমরা। কালকে স্যার রবিবার না তোমাকে রিডিং তো এর এখন কোনো ক্লাস আছে এই একটা ইউনিটের আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কম্পোনেন্ট কি, অর্থাৎ আমাদের সিএস এর কম্পোনেন্ট গুলো কি ও কি। সরি কালকে তাহলে সোমবার কোনো ক্লাস সিএস আছে এর কম্পোনেন্ট গুলো বলতে প্রথম যে জিনিসটা ইউনিট কোড, ইউনিট টাইটেল, মন্ডে ইউনিট ডেসক্রিপ্টর, স্যার এগুলো কিন্তু বলেছে, নমিনাল আওয়ার, আছে এলিমেন্ট তাই অফ এর কোনো ক্লাস নাই কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ হ্যাঁ ভেরিয়েবলস, তোমাকে এই তো যে রেঞ্জ মন্ডে অফ কোনো ক্লাস নাই ভেরিয়েবলস, তাই তো কালকে কোনো ক্লাস নাই তোমাদের এভিডেন্স গাইড, তাই টিউসডে মঙ্গলবারে আছে হ্যাঁ মঙ্গলবার থেকে তোমার ক্লাস এই হচ্ছে এভিডেন্স গাইড, অ্যান্ড দ্য লাস্ট সোমবার ওয়ান কালকে ইজ সোমবার কোনো ক্লাস নাই রুটিনে এক্রিডিটেশন মঙ্গলবার থেকে রিকোয়ারমেন্টস। ক্লাস তোমাদের এই হচ্ছে আমাদের রুটিন সিএস দেখেন এর দাও তো 9টা লাস্ট ঠিক আছে কম্পোনেন্ট। এই 9টা কম্পোনেন্টের উপরেই হচ্ছে আপনাদের প্রত্যেকের সিএস করা। এখানে শুধুমাত্র কম্পোনেন্ট গুলোকে আমি বলেছি সবার যেন এই সিএস এর কম্পোনেন্ট মুখস্থ থাকে, সো সবাই যেন 9টা কম্পোনেন্ট স্যার যেরকম বলেছেন সবারই যেন মুখস্থ থাকে। নতুন যারা এসেছেন তারা একটু মুখস্থ করে ফেলবেন, 9টা কম্পোনেন্ট আপনার একদম মুখস্থ থাকতে হবে, কারণ আপনারা এই সেক্টরে কাজ করবেন সবাই। 9টা কম্পোনেন্টের ভেতরে কোন কোন বিষয়গুলো আছে, এখন হচ্ছে আমরা এই 9টা কম্পোনেন্টের যে বিষয়গুলো, অর্থাৎ কোন জায়গায় কি বলেছে, সেটাই হচ্ছে এখন আমরা আলোচনা করব। আমি একটু দেখিয়ে আসি যে আপনাদের মডিউলের নেক্সট টপিকে এখানে দেখেন যে সিএস এর মধ্যে হচ্ছে আমাদের কোন বিষয়গুলো ইনক্লুড থাকে। এই যে জিনিসগুলো আমি পড়ছি না, এগুলোই হচ্ছে আপনাদের সিএস এর মধ্যে আছে। সো আমি চাচ্ছি একবার সিএস থেকে আপনাদেরকে একটু রিকল করিয়ে দিই, যেহেতু প্রিভিয়াস সেশনগুলোতে আপনাদের হয়েছে এই বিষয়টা, তো আরেকবার একটু হয়ে যায়, যেন অ্যাটলিস্ট সবার মনে থাকে, মনে পড়ে বিষয়গুলো। আর নতুন যারা আছেন তারা একবার একটু মন দিয়ে শুনে ফেলেন, এবং হোপফুলি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু প্রথম সেশনগুলো পাননি আপনারা। আচ্ছা, এখন আসেন ইউনিট কোড অ্যান্ড টাইটেল। ইউনিট কোডটা কি আমি অলরেডি বলেছি যে আপনাদের ইউনিট কোড কি, এই যে
প্রত্যেকটা ইউনিটে একটা কোড থাকবে, যে কোডটাকে একটা ইউনিক কোড, ইউনিক, এটার সঙ্গে না অন্য কোনো ইউনিটের মিল থাকবে না। এই কোডটা একদমই ইউনিক একটা কোড, যে কোডটা যখন তৈরি করা হয় তখন হচ্ছে এটাকে সেক্টর, তারপরে হচ্ছে আমাদের অকুপেশন, কোন লেভেল, কত নাম্বার ভার্সন, এটা এভাবে করে হচ্ছে এই কোডগুলো হচ্ছে তৈরি করা হয়। রাইট নাও আমাদের এখন একটা দরকার নেই। এখন আপাতত শুধু মনে রাখবেন যে ইউনিট কোডটা কিন্তু আমাদের একটা ইউনিক একটা কোড থাকে, যে কোডটা তৈরি করা হয় যেন এইটার কোডের সঙ্গে, অর্থাৎ এই সিএস এর কোডের সঙ্গে অন্য কোনো সিএস এর কোডে মিল থাকবে না। টাইটেলটা কি? আমার ইউনিটের নাম, আমার এই ইউনিটের নামটাই হচ্ছে ইউনিটের টাইটেল। এরপরে ইউনিট ডেসক্রিপ্টর কি বলছে? ইউনিট ডেসক্রিপ্টরের ভেতর থাকে কি, যে আমাদের এই যে পুরা সিএসটাতে যা আলোচনা করা হবে এখানে সামারি ওয়াইজ, জাস্ট সারাংশ যেটাকে বলে, সারাংশ শুধুমাত্র এখানে ইউনিট ডেসক্রিপ্টরে দেয়া থাকবে। এরপরে নমিনাল আওয়ার। নমিনাল আওয়ারে কি খেয়াল করবেন, সব অকুপেশনের নমিনাল আওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু যার যার অকুপেশনের সিএসটা ওপেন করে আপনারা ওপেন করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। নমিনাল আওয়ারটা কি? এখানে নমিনাল আওয়ার হচ্ছে এই ইউনিটের এই যে কাজগুলো নেই, যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো, এই কাজগুলো আমার করতে বা শিখতে, সরি করতে না, এই কাজগুলো শিখতে আমার এই 25 ঘন্টা সময় লাগবে। এটা কারা বলছে? আমাদের ইন্ডাস্ট্রি পার্সনরা বলে দিচ্ছে যে এই পুরা ইউনিটের যতগুলো কাজ আছে এই কাজগুলো শেখাতে 25 ঘন্টা সময় লাগবে। আর এই 25 ঘন্টাকেই কি আমরা ওই যে সেশন, যে কয়টা সেশন নিলে হচ্ছে আমরা এই প্রত্যেকটা কাজ হচ্ছে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে শেখাতে পারবো। তো নমিনাল আওয়ার বোঝা গিয়েছে যে এখানে এই পুরা ইউনিটের যতগুলো কাজের স্টেপ আছে সেটা করার জন্য বা সরি সেটা শেখানোর জন্য যে সময়টা বরাদ্দ সেটা হচ্ছে নমিনাল আওয়ার। এবার আসেন এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে আমি এই যে ইউনিটটা করছি, অর্থাৎ আমার এই ইউনিটে যা যা কাজ করা লাগবে সেই ইউনিটের প্রত্যেকটা কাজের ভাগ। অর্থাৎ আমি এটাকে যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে এই প্রত্যেকটা ইউনিট আমাদের জন্য কি একটা জব, এটাই তো কাজ। প্রত্যেকটা ইউনিট মানে এই কাজটাই আমাকে করা লাগবে। তার মানে এটা হচ্ছে সিএস অনুযায়ী হচ্ছে যেটাকে ইউনিট বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জব। সো জবের ক্ষেত্রে অর্থাৎ একটা অনেক বড় কাজ না, একটা জব মানে তো হচ্ছে ওই জবটা করার জন্য অনেকগুলা কাজ করা লাগে। সেই কাজগুলোকে যখন আমরা ভাগ করছি সে এক একটা ভাগকে আমরা বলছি হচ্ছে টাস্ক। টাস্ক ওই যে পুরা প্রথমটা কি বললাম, যে প্রথমটা হচ্ছে আমার এই ইউনিটটা, যেটা এই পুরা ইউনিটের এই কাজটা যখন বলা হচ্ছে যে এই কাজটা আপনাকে করতে হবে, তার মানে এটা হচ্ছে আমার জব, এই জবটা আমাকে করতে হবে। এই জবটা করার জন্য আমাকে এই 3টা টাস্ক করা লাগবে। অর্থাৎ এই 3টা বড় জবটাকে যখন আমরা ভাঙছি 3টা অংশে বিভক্ত করছি, তো এই 3টা অংশকে আমরা বলে থাকি হচ্ছে টাস্ক। আর এই 3টা কাজ যখন আবার করতে যাচ্ছি দেখবেন এই কাজটা করতে গেলে আমার যে ছোট ছোট কাজগুলো করা লাগছে এগুলোকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। যখন এই 3টা কাজ আমি শেষ করব তখন আমার একটা টাস্ক শেষ হলো। পরের টাস্কে যখন যাব পরের টাস্কের ক্ষেত্রে আবার 3টা কাজ করা লাগছে, 3টা বা 4টা হতে পারে, 5টা হতে পারে। অর্থাৎ এই 5টা কাজ শেষ করার জন্য কি মানে এই 5টা কাজ যখন শেষ করব তখন কিন্তু আমার একটা টাস্ক কমপ্লিট হবে। ঠিক আছে? তো এভাবে যখন 3টা টাস্ক আমি কমপ্লিট করে ফেলবো তখন কি আমার এই যে জব যেটা আমরা বলছি সে জবটা আমার করা হয়ে যাবে। এখন এক্সাম্পলটা এর আগেও দিয়েছি, যেহেতু এখানে নতুন কয়েকজন আছেন এই জন্য একটু রিপিট করে দিচ্ছি। যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম কমন এক্সাম্পল, যে যদি আমরা চা বানানোটাকে মেক টি, চা বানানোটাকে একটা জব ধরে থাকি তাহলে এই জবের ক্ষেত্রে আমার টাস্ক কি হবে? এই টাস্কগুলো কিন্তু আমাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী চিন্তা করা লাগবে। বাসায় চা বানানো না, ঠিক আছে? বাসায় চা বানাতে গেলে কেউ আমরা পিপি টিপি পড়ি না, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেনটেন করি না, ঠিক আছে? বাট এখানে কিন্তু চিন্তা করতে হবে যে এটা
আমি এই চাটাকে ইন্ডাস্ট্রিতে যখন বানাতে যাচ্ছি তার মানে সেই স্ট্যান্ডার্ড কি বলে। সো এখন চাটা যদি চা তৈরি করা যদি আমার একটা জব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে ভাগ কি হবে আমার কাজের। এই চা তৈরি করতে যে প্রথমে কি করা লাগবে আমাকে, প্রথমে হচ্ছে আমাকে ওএসএইচ মেনটেন করা লাগবে, অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তো এইটা মেনটেন করতে গেলে বা এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যখন আমি ইয়ে করতে যাব, অর্থাৎ কাজের সময় মেনটেন করব, কাজের সময় অনুশীলন করা বলে, যে অনুশীলন করব, তখন হচ্ছে আমাকে কি কি করা লাগবে। প্রথমেই কি আমাকে কিন্তু পিপি পরা লাগবে। পিপি কি আমরা তো চিনি না, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমাদের যে প্রত্যেকটা জবের জন্য যা যা লাগে ব্যক্তিগত সুরক্ষার জন্য, সেই পিপি গুলো হচ্ছে আমাকে পরা লাগবে, সিলেক্ট করব এবং পরবো। তারপরের কি কাজ আছে, তারপরের কাজ হচ্ছে কি, ওই চা বানানোর জন্য আমার টুলস ইকুইপমেন্ট লাগবে না, তাহলে সেই টুলস ইকুইপমেন্ট কালেক্ট করব। এর পরের কাজটা কি হচ্ছে, এর পরের কাজটা হচ্ছে যে আমার ইনগ্রেডিয়েন্টস, চা বানানোর জন্য তো চা পাতা, চিনি এগুলো তো লাগবে, তাহলে সেই ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করব। এই তিনটা ধাপ যখন আমি করছি তখন কিন্তু আমার কি হলো, ওএসএইচ মেনটেন করা হয়ে গেল, বা প্রিপেয়ার ফর ওয়ার্ক। কাজের আগে আমরা কি কাজের কিছু প্রস্তুতি নিই না, সেই প্রস্তুতিটাই হচ্ছে কি আমার একটা টাস্ক। আর সেই টাস্কটা করতে যে আমাকে কিন্তু 3টা টাস্ক করার লাগলো। সেই 3টা টাস্কে কি বলছি আমরা, টাস্ক এলিমেন্ট। 3টা টাস্ক এলিমেন্ট যখন কমপ্লিট হলো তখন একটা টাস্ক হলো। চা কি তৈরি হয়েছে, এই জবটা কি হয়েছে, হয়নি। এখন কিন্তু পরের টাস্কটা করা লাগবে। তো প্রথম টাস্কের পরে সেকেন্ড টাস্ক যখন আমরা করলাম, সেই টাস্কটা কি, সবকিছু কালেক্ট করে নিলাম, এবার চাটা বানাই। চা বানাতে গেলে কি করা লাগে, প্রথমে হচ্ছে চুলা ধরাবো, তারপরে হচ্ছে ওটাতে আমরা যেটাতে চা বানাবো কেটেলটা, সেটাকে দিব, এর মধ্যে কি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস গুলো দিব, পানি দিব, এটাকে সময় নিয়ে ফুটতে দিতে হবে। চা যখন তৈরি হয়ে গেল তখন কি আমাকে চাটা সার্ভ করা লাগবে, কিসে, নির্ধারিত যে প্লেটলেট আছে, কাপলেট আছে সেটাতে। তার মানে কি এখানে আমার 3টা ধাপ ছিল চাটা প্রস্তুত করার ক্ষেত্রে। তাহলে আমার চা এখন প্রস্তুত করা হয়ে গেল, আমার চা কিন্তু কাপেও ঢালা হয়ে গিয়েছে। এই একটা জব কিন্তু আমার হয়ে গেল, সরি এই একটা টাস্ক আমার হয়ে গেল। কিন্তু এখনো কিন্তু চা তো তৈরি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এখন একটা টাস্ক বাকি আছে। সেই টাস্কটা কি, সেই টাস্কটা না কমপ্লিট হলে কিন্তু আমার এই জবটা কমপ্লিট হবে না। পরের টাস্কটা হচ্ছে আমাকে ওয়ার্ক প্লেস ক্লিন করা লাগবে। টুলস ইকুইপমেন্ট গুলো হচ্ছে জায়গা মতন স্টোর করা লাগবে, ক্লিন করা লাগবে। ওয়ার্ক প্লেস ক্লিন করে তারপরে আমাকে বের হতে হবে। তাহলে এখন এখানে ক্লিনিং প্রসিজিওর যদি আমি ধরি, আমার এলিমেন্ট, অর্থাৎ আমার একটা টাস্ক হচ্ছে কি ক্লিনিং প্রসিজিওর বা আফটার ক্লিনিং, মানে আফটার কি বলে প্রিপারেশন স্টেজ। তো এখন আমাকে এখন যখন কিনা হচ্ছে ক্লিনিং প্রসিজিওরটা করতে হবে, তখন ক্লিনিং প্রসিজিওর আমি কি টুলস ইকুইপমেন্ট ক্লিন করলাম, স্টোর করলাম, আর হচ্ছে ওয়ার্ক প্লেস ক্লিন করলাম, তখনই কি আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এই ক্লিনিং প্রসিজিওর যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন কি 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে না? এই প্রত্যেকটা টাস্ক এলিমেন্ট যখন আমি কমপ্লিট করলাম তখনই কিন্তু এই 3টা টাস্ক কমপ্লিট হয়েছে। 3টা টাস্ক যখন কমপ্লিট হয়েছে তখন কি হয়েছে, জব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এটার করার পরে আমাদের, তার মানে আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এখানে ইউনিটটার ক্ষেত্রে সিএস, শুধুমাত্র সিএস এর নাম অনুযায়ী হচ্ছে এখানে বলা হয় হচ্ছে ইউনিট, ইউনিট টাইটেল। আর এলিমেন্ট গুলো কি এক একটা টাস্ক, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কি এক একটা টাস্ক এলিমেন্ট। সিএস টার্ম অনুযায়ী হচ্ছে ইউনিট, এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর যখন কিনা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তখন ওটাকে আমরা কি বলে থাকি, জব, টাস্ক, টাস্ক এলিমেন্ট। এখন আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া বোঝানো হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এখানে কাজের ধাপগুলো, ছোট ছোট ধাপগুলো। এখন আসেন এই কাজ করতে যে আমার জিনিসপত্র লাগবে না, ওই যে পিপি যে বললাম, টুলস ইকুইপমেন্ট বললাম, সেগুলোই কিন্তু আমার রেঞ্জ অফ ভেরিয়েবলে দেয়া আছে, কেন দেয়া আছে, না দেওয়া থাকলেও তো পারতো। পি
পিপি যে আমি বললাম যে উপরে লিখেছি, আমি যদি রেঞ্জ না দিই, পিপি তো অনেক আছে। এখন আমার এই চা বানাতে যে কোন কোন পিপি লাগবে সেটা আমাকে এখানে মেনশন করা লাগবে না? সেটাই হচ্ছে ভেরিয়েবলসে দেয়া থাকে, কতটুকু লাগবে, মানে কোন কোন পিপি গুলা মাস্ট বি রাখা লাগবে, এগুলো ছাড়া হবেই না। এর সাথে যদি বাকি কিছু অ্যাড করা লাগে সেটা অ্যাড করা যেতে পারে। দেখেন এখানে লেখাই আছে যে রেঞ্জটা কি বলছে, মে ইনক্লুড বাট নট লিমিটেড টু। যে কটা আমাদের লাগছে আমরা মনে করছি সেগুলোর নাম দেওয়া আছে, এর থেকে বেশি যদি লাগেও বা আরো যে পিপি গুলো আছে সেটাও আপনারা রাখতে পারবেন, সমস্যা নেই। তো রেঞ্জ অফ ভেরিয়েবলে বেসিক্যালি কি, আমাদের রেঞ্জটা বলে দেওয়া থাকে যে কতটুকু হচ্ছে আমাদেরকে জানতে হবে বা রাখতে হবে আমাদের এই ট্রেনিংটার জন্য। বাকি এডিশনাল থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো মাস্ট থাকা লাগবে। আর এই বিষয়গুলো যখন দেয়া থাকবে তখন সেটা সিএস এর কোথায় দেয়া থাকবে, রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবল গেল। এবার হচ্ছে এভিডেন্স গাইড কি। এভিডেন্স গাইড হচ্ছে এতক্ষণ ট্রেনিং এর পার্ট কিন্তু পড়লাম আমরা, যে ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, কিভাবে কি করব সেগুলো। এখন ট্রেনিং এর পরে কি আমাদের অ্যাসেসমেন্ট হয়, রাইট? তো সেই অ্যাসেসমেন্ট কারা নিবে? অ্যাসেসররা নিবে। আপনারা 2টা কোর্সের জন্য এসেছেন না, অর্থাৎ 2টা প্রফেশনাল কোর্স করছেন কিন্তু আপনারা, ট্রেনার, অ্যাসেসর। তার মানে ট্রেনারের কাজ বুঝে গেলেন, এখন অ্যাসেসরের কাজ বুঝেন। অ্যাসেসর এই এভিডেন্স গাইড দেখবে এবং এই এভিডেন্স গাইড দেখে ওই যে উপরে যে ট্রেনার যেভাবে কিনা ট্রেনিং দিয়েছে না, অ্যাসেসর এবার শুধুমাত্র মূল্যায়ন করবে, অর্থাৎ অ্যাসেস করবে। সেই অ্যাসেস করার জন্য সে এই বিষয়গুলো সে দেখবে। সেই বিষয়গুলো কি কি এখানে বলা হচ্ছে দেখেন। প্রথমে হচ্ছে আন্ডারপিনিং নলেজের জায়গাটা। আন্ডারপিনিং নলেজটা কি? এখানে আন্ডারপিনিং নলেজটা হচ্ছে যে আমাদের যে মাস্ট নো নলেজ, ঠিক আছে? মাস্ট নো নলেজ কোনটা? আমার এই জবের জন্য, অর্থাৎ এই জবটা করতে গেলে আমাকে অবশ্যই এই এই বিষয়গুলো সম্পর্কে আমার নলেজ থাকা লাগবেই লাগবে। তাহলে অ্যাসেসর কি করবে? আন্ডারপিনিং নলেজের জায়গায় যে টপিকগুলো আছে না, সেই টপিকগুলো, অর্থাৎ এই যে দেখেন আন্ডারপিনিং নলেজে যা যা বলছে যে এই টাইপসগুলো, তারপরে নেম অফ দ্য টুলস, ফাংশন, এই মেশিনের কাজ কি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি তাকে জানতে হবে। এখন যখন কিনা বলে দেয়া হচ্ছে যে সে তার এই আন্ডারপিনিং নলেজ থাকতে হবে এইগুলোর উপরে, যদি এখান থেকে কোনোটা সে না জানে, ধরেন এই যে এই টপিকটা, প্রথম টপিকটা যেটা, এটা সে জানে না, তাহলে কিন্তু অ্যাসেসর তাকে অ্যাসেসমেন্টে নট ইয়েট করতে পারে। নট ইয়েট তো নিশ্চয়ই বুঝি না আমরা, যে আজকে অর্থাৎ ধরেন রিটেন পার্টে এই 2টা থেকে কোনো একটা কোশ্চেন আসলো, সে এই কোশ্চেনটা লেখেই নি, তার মানে তার কিন্তু গ্যাপ আছে, সে নিজেই তো লেখেনি। তাহলে আপনি কিভাবে দেখবেন? অ্যাসেসর কিভাবে অ্যাসেস করবে যদি সে না লিখে থাকে? তার মানে হচ্ছে সে নিজে যখন বলছে যে তার গ্যাপ আছে, আপনি কিন্তু, আপনার পুরো রাইট আছে, আপনি তাকে কিন্তু নোটেট করতে পারেন। তারপরও আমরা যেটা করি যে অনেক সময় ওরাল দেখি, তার কাজ দেখি, কেন লেখেনি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। অনেক সময় সময়ের জন্য অনেকে লিখতে নাও পারে, ঠিক আছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু কোনো রকম কজ না। কারণ হচ্ছে সে এখানে, আপনি তার খাতা দেখতে গিয়েছেন, সো খাতার মধ্যে সব কোশ্চেন অ্যান্সার থাকা লাগবে। সেটা কতটা আপ টু দ্য মার্ক হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনারা রিটেনে তাকে কম্পিটেন্ট করবেন। সেখানে আন্ডারস্ট্যান্ডিং নলেজের যখন এই জায়গাটাতে সে কোনো কোশ্চেনের অ্যান্সার লেখেনি, তার মানে সে তো জানে না, সেটাই বলছে। সেই জন্য অ্যাসেসররা কি করবে? আন্ডারপিনিং নলেজের জায়গা দেখবে হচ্ছে কি রিটেনের সময়, ঠিক আছে? এরপরে হচ্ছে আন্ডারপিনিং স্কিল। আন্ডারপিনিং স্কিল কি? আন্ডারপিনিং স্কিল হচ্ছে তার যে কাজটা, ওই মাস্ট নো কাজ, যেটা কিনা তাকে কম্পিটেন্ট করার জন্য এই স্পেসিফিক টাস্ক তার জানতে হবে। সে যদি এখান থেকে যে লিস্ট, টাইপস অফ প্রোডাক্টস এর লিস্ট যেটা আছে, ফুড প্রোডাক্টস এর যে লিস্টটা আছে, সেই লিস্টটা তৈরি করতে পারে না, তার মানে তার স্কিল নেই। যখন তার স্কিল নেই
তাহলে আপনি তাকে ডেমনস্ট্রেশনও নোটেট করতে পারবেন। কারণ আন্ডারপিনিং স্কিলেই বলে দেওয়া হচ্ছে যে এখানে এই কাজটা তাকে জানতে হবে, সরি পারতে হবে, করতে হবে। সে করতেই পারলো না, তাহলে আপনি তাকে কিভাবে দিবেন? ঠিক আছে, এবার আসেন আন্ডারপিনিং নলেজ এবং স্কিল। তো এইভাবে দেখবেন, ধরেন কোনোভাবে হচ্ছে আপনার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে সে কাজের সময় করেছে, আপনি আন্ডারপিনিং স্কিলটার ক্ষেত্রে কিন্তু তাকে কোনো না কোনোভাবে দিতে চাচ্ছেন হয়তোবা। খেয়াল করেন, আপনাকে দেখতে হবে ক্রিটিক্যাল অ্যাসপেক্টের জায়গা। এই ক্রিটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে যদি আপনার এই আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের যে বিষয়টা সে হচ্ছে পারে না, আপনি কোনোভাবে তাকে দিতে পারবেনই না। অর্থাৎ অ্যাসেসর অ্যাসেস করতে গেলে ক্রিটিক্যাল অ্যাসপেক্টের জায়গা থেকে যদি আন্ডারপিনিং নলেজ বা স্কিল আসে, অর্থাৎ আন্ডারপিনিং নলেজ আর স্কিল মিলাই কিন্তু আমরা ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা লিখি। এটা লেখার উদ্দেশ্য কি? অনেক সময় ওই যে বললাম যে অ্যাসেসররা চিন্তা করে আচ্ছা দেখি ওভারঅল কাজ দেখলাম তাহলে তাকে রিটেনে দিয়ে দিই, ওভারঅল কাজ দেখলাম আচ্ছা ঠিক আছে তাকে দেখি এটা ওরালে কিছু কোশ্চেন করে তারপর দেখি। অনেক সময় এই জিনিসগুলো হয় যেটা আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের ক্ষেত্রে এরা দিতে চায়। কিন্তু এই দুইটা জিনিস যে মিলিয়ে যে ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা লেখা হয়, ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা যদি কোনো রকম এই আন্ডারপিনিং নলেজ বা স্কিল থেকে কোনো একটা জিনিস যেটা কিনা সে করেনি বা পারেনি, আপনি তাকে কোনোভাবে দিতে পারবেন না। সে যখন পারে না তার মানে তখন আর তাকে দেওয়ার কোনো রকম কোনো ওয়ে নেই, আপনার পুরো রাইট আছে, আপনি তাকে নোটিট করবেন। তার মানে অ্যাসেসররা যখন অ্যাসেস করবে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিলের প্রত্যেকটা জিনিস যেন তারা কভার করে, এই জিনিসটা যেন মাথায় রাখে, মানে মাথায় থাকে অ্যাসেসরদের। আন্ডারপিনিং স্কিলের কোনো বিষয় নেই, তাকে কোনোভাবে আপনি ডেমনস্ট্রেশনে দিবেন না। আন্ডারপিনিং নলেজের কোনো টপিক মিস করেছে সে রিটেনে লিখতে, তাকে দেওয়া যাবে না রিটেনে। ক্রিটিক্যাল অ্যাসপেক্টে আন্ডারপিনিং নলেজ বা স্কিল থেকে কোনো একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে সে হয় লিখেনি বা হচ্ছে সে পারফর্ম করতে যে করতে পারেনি, আপনি তাকে ডেমনস্ট্রেশনে নোটেট করে দিবেন, বা সেটা যদি রিটেন পার্ট হয় তাহলে রিটেন পার্টে তাকে নোটেট করে দিবেন। এটা হচ্ছে আমাদের অ্যাসেসরদের দেখার বিষয়গুলো। এরপরে রিকোয়ার্ড অ্যাটিটিউডে কি আছে? রিকোয়ার্ড অ্যাটিটিউড হচ্ছে যে এই প্রত্যেকটা কাজ করতে গেলে এই অ্যাটিটিউড তার যেন থাকে। অ্যাটিটিউডগুলো অনেকেই হচ্ছে পড়ে না বা জানে না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদেরকে পড়তে হয়। আমাদের ওয়ার্ক প্লেসে কমিউনিকেশন ইম্পর্টেন্ট। কমিউনিকেশন কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি একা কিন্তু ওয়ার্ক প্লেসে কাজ করছেন না, আপনি আপনার কলিগদের সঙ্গে কাজ করছেন, আপনি আপনার সিনিয়রদের ইনস্ট্রাকশন শুনছেন। এগুলোকে আপনি শুনতে পারেন কিনা, সেই অনুযায়ী কাজ করতে পারেন কিনা, এই অ্যাটিটিউড কি আপনার মধ্যে আছে কিনা, আপনি কি সবাইকে রেসপেক্ট করেন কিনা, আপনি কি হচ্ছেন টাইম ম্যানেজ করেন কিনা, আপনি কি শেখার জন্য আগ্রহী কিনা, আপনি কি অনেস্ট কিনা আপনার ডিউটিতে, ঠিক আছে? আপনি কি হচ্ছেন ওএসএইচ মেনটেন করেন কিনা। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একজন ক্যান্ডিডেটের অ্যাটিটিউডের মধ্যে থাকবে। যখন থাকবে তখনই হচ্ছে আমরা তাকে কম্পিটেন্ট করতে পারবো। এরপরে দেখেন রিসোর্স ইমপ্লিকেশনে কোন বিষয়গুলো থাকে। রিসোর্স ইমপ্লিকেশনে থাকবে হচ্ছে আমরা ওই দিনকে যখন অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছে অ্যাসেসররা, তখন অবশ্যই কি সেটা একটা অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেস হওয়া লাগবে। অ্যাসেসমেন্ট সেন্টার না থাকলে আমি অ্যাসেসমেন্টে যেতে পারবো? ওখানে অবশ্যই ওই অকুপেশন রিলেটেড টুলস ইকুইপমেন্ট থাকা লাগবে, ফ্যাসিলিটিস গুলো থাকা লাগবে যেন তারা কাজ করে দেখাতে পারে, মেটেরিয়ালস থাকা লাগবে, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস যখন থাকবে, কোন কোন বিষয়গুলো এখানে বলা হয়েছে যে থাকতে হবে, এই মানে কোন কোন রিসোর্স গুলো থাকা লাগবে, এখানে হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশনে সেই জিনিসগুলো সিএসআর দেয়া থাকে, যেগুলো আপনারা দেখে নেবেন যে তারা কি এই অনুযায়ী সবকিছু সেট আপ দিয়েছে কিনা। এরপরে হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট। আমাদের অ্যাসেসমেন্টের মেথডও কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে। এখানে পোর্টফোলিও যেটা আছে, পোর্টফোলিও যেহেতু সামনে হবে, রাইট নাও হয় না, সো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের অ্যাসেসমেন্ট গুলো হয় হচ্ছে রিটেন, ডেমনস্ট্রেশন অ্যান্ড ওরাল। তার মানে এখানে মেথডটাও বলে দিচ্ছে কোন মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিব, এবং এই অ্যাসেসমেন্টের মেথড গুলো থেকে কিন্তু আমরা এভিডেন্স কালেক্ট করছি, যে এভিডেন্সের থ্রুতে আমরা তাকে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট করতে পারছি। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি থাকে? কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে থাকবে হচ্ছে যে
আহ, আমার অ্যাসেসমেন্টের কনটেক্সটটা কি হবে। অবশ্যই একটা সিমুলেটেড ওয়ার্ক প্লেস হওয়া লাগবে, ট্রেনিং মডিউল অনুযায়ী ট্রেনিং হয়েছে এবং আপনারা অ্যাসেসররা কি আমরা অ্যাসেস করতে যাচ্ছি, অর্থাৎ সেই বিষয়গুলোর উপরে কিন্তু অ্যাসেস করছি। অ্যাসেসমেন্ট অবশ্যই কি হবে, একজন কোয়ালিফাইড অ্যাসেসর দিয়ে হবে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। অর্থাৎ কোয়ালিফাইড মানে হচ্ছে কি যেন সে যেন নিজে যে আসছে অ্যাসেসমেন্টের জন্য সে যেন নিজে জানে কিছু, এমন যেন না হয় সে যেন না জানে এরকম কাউকে দিয়ে অ্যাসেস করতে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডে এই পুরো বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাসেসরদের জন্য, যখনই নিজের অ্যাসেসর হয়ে যাবেন অ্যাসেসমেন্টের সময় যার যার অকুপেশনের এভিডেন্স গাইডগুলো দেখে যাবেন অ্যাসেসমেন্ট নিতে গেলে। এক্রিডিটেশন রিকোয়ারমেন্টে কি থাকে, আমাদের এক্রিডিটেশনটা কোথা থেকে আসছে, যেহেতু এনএসডিএ থেকে হচ্ছে আমরা সার্টিফিকেশনটা নিচ্ছি, তো এখানে লেখাই আছে যে অবশ্যই সেটা এনএসডি এর সিএস হওয়া লাগবে। সেই সিএস এর উপরেই আমরা যেন ট্রেনিংটা নিয়ে অ্যাসেসমেন্টটা দিতে পারি। রিকোয়ারমেন্টটা হচ্ছে এক্রিডিটেশনের এখানে লেখা আছে যে এই রিকোয়ারমেন্টটা কারা দিবে, অর্থাৎ এক্রিডিটেশনটা হচ্ছে কাদের থেকে পাবো আমরা, এনএসডিএ হলে এনএসডিএ, বিটিভি হলে বিটিভি। যেহেতু এখন বিটিভি আপাতত কোনো কোর্স করছে না, তার মানে এনএসডিএ। সো এক্রিডিটেশনের বিষয়টা এখানে ক্লিয়ার করাই আছে যে সার্টিফিকেশনটা আমরা এনএসডিএ পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের সিএস এর এভিডেন্স গাইড। পুরা সিএসটা অলরেডি বোঝানো শেষ, রেঞ্জ অফ ভেরিয়েবলসও বুঝিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আপনাদের কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদের সিএস এর ক্ষেত্রে প্রথম দিকে থাকে, প্রত্যেকটা জিনিস হচ্ছে সিএস টার্ম অনুযায়ী কি বলা হচ্ছে আর ইন্ডাস্ট্রি টার্ম অনুযায়ী কি বলা হচ্ছে। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এখানে ম্যাক্সিমাম যে আমি এতক্ষণ সিএস থেকে টোটালি সব দেখালাম না, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়ালি পড়বেন, এখান থেকে দেখে হেল্প নেবেন। প্রত্যেকটা জিনিসে কি কি আছে, প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে। ইউনিট ডেসক্রিপ্টর, আজকে একটা কি ইউনিট কোডের কোনো কোশ্চেন এসেছিল আপনার? মেবি এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউনিট টাইটেল, যারা ইআইএমএল আছেন আই থিঙ্ক তাদের জন্য একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল আছে এখানে হ্যান্ড টুলস ইউজ করা নিয়ে। আর বাকি যারা ম্যাক্সিমাম টুলস ইকুইপমেন্টের বিষয়গুলো বুঝেন, সব অকুপেশনের তো টুলস ইকুইপমেন্ট থাকে, সো সেই অনুযায়ী একটা ইউনিট টাইটেলটার ক্ষেত্রে কি আছে, কিভাবে হচ্ছে ইউনিট টাইটেল আমরা লিখে থাকি, এখানে এখানে সুন্দর করে যা যা আমি বলেছি শর্টে, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে লেখা আছে। এটা একটু সবাই পড়ে নেবেন। আমি একবার একটু দেখিয়ে যাই সবাইকে। আজকে স্লাইডটা তো দিয়ে দিবেন ম্যাডাম, তাই তো? অলরেডি দিয়ে দিয়েছে স্যার, গ্রুপে আছে, ও গত দিনের সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এভিডেন্স গাইড, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, underpinning knowledge, underpinning skills, resource implication, required attitude, resource implication, method of assessment, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে, সো আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সিএস যদি বোঝা হয়ে থাকে, সিএস এর পরে হচ্ছে আমাদের কারিকুলাম ডকুমেন্ট আছে। সিএসটাকে আমি অলরেডি বলেছি না যে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যেটা কিনা কি আমাদের জন্য সিলেবাস, বাট এই সিএসটা যে স্ট্যান্ডার্ডগুলো এখানে লেখা হয়েছে সেগুলো কি ইন্ডাস্ট্রি পার্সনরা লিখেছে, রাইট? কিন্তু যখন কিনা আপনারা ট্রেনিং পারপাসে সিএসটাকে ইউজ করবেন, ম্যাক্সিমাম ট্রেনার কি আর আপনারা সিএসটা বুঝবেন? ট্রেনার কিন্তু সিএসটা বুঝেন, যারা এখানে অলরেডি ট্রেনার আছেন, অলরেডি আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে এতদিন কাজ করছিলেন, এখন আপনারা লেভেল 4 করতে এসেছেন, ঠিক আছে, কিন্তু এতদিন কিন্তু আপনারা অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর কাজ করেছেন, তো তখন কি আপনারা সিএসটা বুঝতেন? সিএসটা অনেকে বুঝতেন না। সিএসটা
যেহেতু অনেকে বুঝতেন না, সেই জন্যই হচ্ছে কি আপনারা কারিকুলাম ডকুমেন্টটা হচ্ছে তৈরি করা হয় ট্রেনারদের জন্য, যেন ট্রেনাররা এই কারিকুলাম ডকুমেন্টটা দেখে বুঝতে পারে এবং তাদের যে ট্রেনিং এর সময় তাদের যে একটা সিলেবাস থাকবে, কি কি পড়া লাগবে, কোন কোন বিষয়গুলো থাকবে আমাদের এই সিলেবাসে, এটা যখন আমরা কারিকুলাম ডকুমেন্টসটা দেখি তখন হচ্ছে আমরা ইজিলি ট্রেনাররা বুঝতে পারি যেখানে ট্রেনিং এর সময় কোন কোন টপিকগুলো থাকবে, কি কি বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে হচ্ছে আমাদের ট্রেনিং কন্ডাক্ট করা লাগবে, ট্রেনিং ডেলিভারি দেওয়া লাগবে, সেই বিষয়গুলো আমরা কারিকুলাম ডকুমেন্টসই পেয়ে যাই। কারিকুলাম ডকুমেন্টস কি আমি আজকে বুঝাবো নাকি আগামী দিন? যদি আজকে সেশন তাহলে আমাকে বলেন, আমি অসুবিধা নেই, সেশন আজকে এই পর্যন্ত রাখছি। ম্যাম 11টা বাজে। শেষ করব, ঠিক আছে, সমস্যা নাই। আজকের সেশন আমি তাহলে এই পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ নেক্সট ডেতে হচ্ছে আমরা কারিকুলাম ডকুমেন্ট থেকে শুরু করব। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো আরেকবার একটু বলবেন? না, ড্রাইভে না, আমি গ্রুপে দিয়ে দিয়েছি।